सा र सा सरगम प म गम रे सा नि धा पद नि रे सा सरगम प गम रे सा। নমস্কার। আমাদের জীবনের কথা যে সিরিজ, তার পঞ্চদশ অধ্যায় শুরু করছি। গত দুটো এপিসোড ধরে আমরা জীবনচর্যার আহার ও বিহার নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু নিদ্রা, ঘুম। প্রথম কথা হলো পরিমিতি বোধ। আর সব কিছুর মধ্যেই আমরা এই পরিমিতি বোধ এবং সংযমের কথাটা তুলেছি। ঘুমের ক্ষেত্রেও তাই। অতি নিদ্রাও ভালো নয়, আবার অনিদ্রাও ভালো নয়। ঘুম ভেঙে গেছে, তা সত্ত্বেও শুয়ে আছি, পড়ে আছি, আবার একটু ঘুমিয়ে পড়ার চেষ্টা করছি, এটা একেবারেই ভালো নয়। বিশেষ করে একবার যখন ভোর হয়ে গেছে বা সকাল হয়ে গেছে, বিছানা থেকে দুম করে নেমে ছুটোছুটি করতে আরম্ভ করলাম, তাও ভালো নয়। ঘুম ভেঙে গেছে মানে এবার একটু উঠে বসতে হবে, একটু শান্ত হয়ে চুপ করে। নতুন দিনটা শুরু হয়েছে, তাকে স্বাগত জানাতে হবে, একটু ভগবানকে স্মরণ করতে হবে মনে মনে। তারপর ধীরে সুস্থে একটা ছন্দের মধ্যে নিজের নিত্য নৈমিত্তিক কাজগুলো শুরু করতে হবে। প্রথমেই কয়েকটা ছোট ছোট বিজ্ঞান টিপস দিয়ে দিই, অনেকেই হয়তো জানেন সেগুলো। যেমন শরীরের যে অ্যালাইনমেন্ট বা পজিশন, ঘুমের সময় বা শোয়ার সময় দক্ষিণ দিকে মাথা করে বা পূর্ব দিকে মাথা করে শোয়া ভালো। কেন? কারণ পৃথিবীটার একটা দুটো মেরু আছে, নর্থ পোল এবং সাউথ পোল, এবং পৃথিবীটা একটু হেলে আছে। তারপর তার অক্ষপথে সে লাট্টুর মতন বনবন বনবন করে ঘুরছে। মেরু বরাবর একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, যেটাকে বিচার করে বাস্তুবিজ্ঞান ডেভেলপ করেছে। তো সেই একই বিচার এই ক্ষেত্রেও কাজ করে যে যদি পশ্চিম দিকে আমরা মাথা করে শুই তাহলে শরীর তামসিক হয়ে যায়, উত্তর দিকে যদি মাথা করে শুই তাহলে আমরা অতিরিক্ত বেশি স্বপ্ন দেখা হয় এবং শক্তি ক্ষয় হয়। দক্ষিণ দিকে মাথা করে এবং বা পূর্ব দিকে মাথা করে শোয়া ভালো, বাঞ্ছনীয়। আরেকটা কথা, বিশেষ করে সাধক ব্রহ্মচারীদের ক্ষেত্রে দিনে বিশ্রাম, রাতে ঘুম। দিনে ঘুমোতে নেই, খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম করতে হয়। খাওয়া দাওয়ার পর বেশ ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটি বা খুব কঠিন কোনো বা জটিল কোনো মেন্টাল অ্যাক্টিভিটি সেটা করাও ভালো নয়। একটু বিশ্রাম, হালকা করে একটু শুয়ে বসে আছি, একটু গান শুনছি, সেই সময় একটু পড়ে থাকা। এটা জীবজন্তুদের মধ্যেও দেখা যায় যে দ্বীপ্রাহরিক ভোজনের পর একটা বাঘও গাছের তলায় কুণ্ডুলি পাকিয়ে কিছুক্ষণ শুয়ে থাকে, পড়ে থাকে, এটি ঘুমোয় না। দিনে বেশি ঘুমোলে ব্রহ্মচারীদের ক্ষেত্রে বীর্য তরল হয়ে যায়, শরীরের নিম্নাংশ উত্তপ্ত হয়ে যায় এবং ছেলে মেয়ে উভয়েরই তখন শরীরে মেদ জমতেও আরম্ভ করে। সুতরাং দিনে ঘুমোতে নেই, রাতে আবার জেগে থাকতে নেই, রাতে ভালো করে ঘুমোতে হয়। এইটাকে সবসময় আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা কথা হচ্ছে, যখন দিনে আমি বিশ্রাম করব তখন ডান কাত ফিরে শোয়া ভালো, হয় চিত হয়ে নাহলে ডান কাত
ভর করে শোয়া ভালো। আর যখন রাতে ঘুমোবো তখন হয় চিত হয়ে, নাহলে বাঁ কাঁধে ভর করে শোয়া ভালো, অর্থাৎ বাঁ দিক ফিরে শোয়া ভালো। লক্ষ্য করে দেখবেন যখন আমি ডান কাঁধে ফিরছি বা ডান পাশ ফিরে শুচ্ছি, তখন আমাদের বাঁ নাক দিয়ে শ্বাস চলতে শুরু করে। আবার যখন বাঁ কাঁধে শুচ্ছি তখন ডান নাক দিয়ে শ্বাস বইতে আরম্ভ করে। দিনের বেলায় বিশ্রামের সময় এই বাঁ নাক দিয়ে শ্বাস বওয়া ভালো, আর রাতে ঘুমের সময় ডান নাক দিয়ে শ্বাস বওয়া ভালো। হজমের পক্ষে, শরীরের সাম্যতার পক্ষে, হারমোনির পক্ষে সেটা ভালো। এর সাথে আরেকটাও জিনিসের মধ্যে শিখে নেওয়া যায়, যদি কোনো কারণে, সর্দির কারণে বা কোনো ব্লকেজের কারণে কোনো একটা নাক বন্ধ হয়ে গেছে, ডান নাকটা হয়তো বন্ধ হয়ে গেছে, বারবার খুব অস্বস্তি হচ্ছে তার জন্য, তাহলে এটা অভ্যেস করে দেখতে পারেন। কিছুক্ষণ বাঁ কাতে শুয়ে থাকুন, দেখবেন ডান নাকটা খুলে গেল। আরও যখন এটা ডেভেলপ হবে, বা যারা সাধক নিয়মিত প্রাণায়াম জপ ধ্যান করে, তারা বসে বসেই যদি পাটা পাল্টে নেয় তাহলে শ্বাসটাকে পাল্টে দিতে পারে। অর্থাৎ ডান পায়ের ওপর ভর করলেই বাঁ নাকটা চলতে আরম্ভ করবে, বাঁ নাকের শ্বাসটা। আবার বাম পায়ের ওপর ভর করলে বা বাঁ দিকের পশ্চাৎদেশের ওপর যদি একটু বেশি ভর পড়ে, তাহলে ডান দিকের শ্বাসটা বইতে আরম্ভ করবে। আরও যারা ডেভেলপড, আরও যারা নিজের শরীরের ওপর এবং শ্বাসের ওপরে নিয়ন্ত্রণ রাখতে পারেন, তারা মনোনিবেশ করলেই যখন যে নাক দিয়ে শ্বাস বওয়াতে চান সেটা করতে পারেন। যাই হোক, তো এই কয়েকটা টিপস, ছোটো ছোটো টিপস, এটা মাথায় রাখবেন, আমাদের শরীরের পক্ষে উপকারী। একটা কথা বলি, যে অনেকেই কিছু টাইম ফর্মুলা দিয়ে দেন, যে ছোটদের জন্য, একদম ছোট যারা, তাদের জন্য 18 ঘন্টা, আর একটু বড় হলে 14 ঘন্টা, 16 ঘন্টা, যুবকদের ক্ষেত্রে 8 ঘন্টা ঘুম দরকার, মাঝবয়সীদের ক্ষেত্রে 6 ঘন্টা, খুব বয়স্কদের ক্ষেত্রে 4 ঘন্টা। এগুলো ঠিকই আছে, কিন্তু এইগুলোকে একদম সবসময় আক্ষরিক অর্থে নিজের জীবনে ভেবে নেওয়ার দরকার নেই, যে আমার তো 6 ঘন্টা ঘুমানোর কথা, আমি কেন 7 ঘন্টা ঘুমিয়ে ফেললাম, বা আমার 6 ঘন্টা ঘুমানোর কথা, আমি কেন 5.5 ঘন্টা ঘুমোলাম মাত্র। অত এটা নিয়ে ভাবার দরকার নেই। এক্ষেত্রেও জানবেন, এরকম কোনো ফিক্সড ফর্মুলা প্রকৃতিতে নেই। জেনারেল কিছু শৃঙ্খলা আছে, জেনারেল কিছু প্রিন্সিপালস আছে, কিন্তু নির্দিষ্ট কোনো অঙ্ক প্রকৃতিতে নেই। প্রকৃতিতে শুধু অনন্ত বৈচিত্র্য আছে। সুতরাং আপনার শরীর অনুযায়ী, আপনার শ্রম অনুযায়ী, আপনার জীবনযাপন অনুযায়ী, আপনার লাইফস্টাইল অনুযায়ী আপনার ঘুমের কম বেশি হতে পারে, এবং আপনাকে দেখতে হবে যে ঘুমের পর আপনি নিজে বেশ টাটকা তাজা অনুভব করছেন কি না, শরীরের মধ্যে ক্লান্তি তখনও আছে কি না, এইটা আপনাকে দেখতে হবে। কত ঘন্টা আপনি ঘুমোলেন বা ঘুমোলেন না, আপনার কত ঘন্টা ঘুমোনো উচিত, এই সব নিয়ে আপনাকে বেশি মাথা ঘামাতে হবে না। আপনি আরও বেশি অবজার্ভ করুন, আমি কেমন আছি, কম ঘুমোই কি বেশি ঘুমোই, আমার শরীর কি বলছে, এইটার দিকে একটু খেয়াল রাখলেই হবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা, মাঝে মাঝে দেখবেন যে ছোটোবেলা থেকে আমরা শুনে আসছি যে মোটামুটি 8 ঘন্টা মানুষকে যদি ঘুমোতে হয়, তাহলে 24 ঘন্টা সময়ের মধ্যে 1/3 বা 1/3 সময় আমরা ঘুমিয়েই কাটিয়ে দিচ্ছি। এমনভাবে কথাটা বলা, এমনভাবে আমাদের মাথার মধ্যে কথাটা ঢোকানো হচ্ছে বা ঢুকছে, যে ঘুম মানে হচ্ছে সময় নষ্ট করা। ওই সময়টা যদি আমরা জেগে থাকতে পারতাম, তাহলে আরও কত কাজ করতে পারতাম, আরও কত পাস করতে পারতাম, আরও কত টাকা রোজগার করতে পারতাম। যেন এইরকম একটা মানসিকতা আমাদের মধ্যে কাজ করে। একদম ভুল এই কথাটা। শরীরের ঘুম শরীরের জাগরণ অবস্থার পরিপূরক। জাগরণ অবস্থাটা যতটা গুরুত্বপূর্ণ, ঘুম বা নিদ্রা ততটাই গুরুত্বপূর্ণ। আমাদের জেগে থাকা অবস্থাটাকে আরও সুন্দর করে, আরও সৃষ্টিশীল করে, আরও যুক্ত করে, আরও তীক্ষ্ণ করে,
আমাদের ভালো বিশ্রাম বা ভালো ঘুম, শুধু তো জেগে থাকলেই তো হবে না, কোয়ালিটি অফ যাপন, যে যাপনের চরিত্রটা কেমন তার উপর তো নির্ভর করছে। আমি হয়তো সারা রাত্রি ভালো করে ঘুমোলাম না, করে সকালবেলা আমি একটা বেশ জটিল একটা অঙ্ক নিয়ে বসলাম সলভ করব বলে, মাথাটা এত ক্লান্ত হয়ে গেছে ঘুম হয়নি বলে, যে সেই অঙ্ক আমি এক পাও এগোতে পারছি না। 1 ঘন্টার কাজটা আমার 3 ঘন্টা লাগছে শেষ করতে। এবার আমার যদি ঘুম ভালো হয়ে থাকে, বেশ শরীরটা টাটকা আছে, টকবগে আছে, সেরকম যদি হয়ে থাকে, তাহলে 1 ঘন্টার কাজটা আমার 20 মিনিটে হয়ে যাবে। কারণ ব্রেনের নিউরোসেলসগুলো একদম নবীন অবস্থায় আছে বলে, তারা বিশ্রাম পেয়েছে বলে চট করে জটিল তত্ত্বগুলো ধারণ করতে পারবে, নিতে পারবে, ক্যাচ করতে পারবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আপনি লক্ষ্য করে দেখবেন যখন মানুষের কোনো বড় রকমের ব্যাধি হয়, রোগ হয়, এবং সে হয়তো গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে, তখন ডাক্তাররা বলেন 48 ঘন্টা জাগ কি 72 ঘন্টা জাগ, তারপর বোঝা যাবে যে পেশেন্ট কীরকম রেসপন্ড করছে না করছে। অর্থাৎ যতক্ষণ রুগী ঘুমিয়ে আছে, আচ্ছন্ন হয়ে আছে, ততক্ষণ শরীর সুযোগ পাচ্ছে নিজেকে সারিয়ে নেবার। বড় বড় ব্যাধির কথা ছেড়েই দিন, ছোটোখাটো আমাদের যা কিছু হয়, পেট খারাপ, জ্বর জ্বালা, মাথার যন্ত্রণা, কাশি, ছোটোখাটো যা কিছু আমাদের শরীরের সমস্যা হয়, দেখবেন অনেক ক্ষেত্রে একটা ঘুমের পর পাল্টে যায় সব কিছু, নতুন করে যেন আবার সব কিছু ঠিক হতে আরম্ভ করে। কেন? কারণ আমাদের সচেতন মনের হস্তক্ষেপটা থাকে না। শরীরের একটা নিজস্ব জ্ঞান আছে। মানুষের শরীর লক্ষ লক্ষ বছর ধরে বিবর্তিত হয়েছে। মানুষের মনটা কিন্তু অর্জিত, পূর্ব জন্মের কিছু সংস্কার থাকে, আর বাদবাকি সব কিছুই আমরা বাইরে থেকে শিখছি, জানছি, বুঝছি। কিন্তু এই শরীরটা যদিও গঠন হয়েছে মাতৃগর্ভে, কিন্তু শরীরের যে সংস্কার, তার যে জেনেটিক ক্যারেক্টার, তার মধ্যে কিন্তু রয়েছে লক্ষ লক্ষ বছরের বিবর্তন। তাই শরীর অনেক কিছু জানে যা মন জানে না। মন কোনো হদিশই পায় না। শরীরের একটা প্রাচীন নিজস্ব নিহিত জ্ঞান আছে। সেই জন্যে সেই শরীরকে অন্তত সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হয়। শরীরকে বুঝি বা না বুঝি, শরীর যে একটা প্রাজ্ঞ, একটা যন্ত্র, একটা মেকানিজম, একটা প্রাণ, একটা জৈব সম্মেলন, সেইটাকে শনাক্ত করতে হয়। এই জন্যে ঘুমের অত্যন্ত প্রয়োজন। কারণ ঘুমের সময়ই আমরা একমাত্র শরীরকে অ্যালাউ করছি তার নিজের মতন করে নিজেকে ঠিক করতে। শরীরের মধ্যে যা কিছু শক্তির বা ভারসাম্যের অভাব রয়েছে, যেখানে যা কিছু বিকার রয়েছে, যেখানে যা কিছু সমস্যা রয়েছে, আমাদের জীবনচর্যা হেতু, আমাদের মানসিক অবস্থার জন্য যা কিছু সমস্যা তৈরি হয়েছে, ঘুমের মধ্যে যখন আর আমার মনটা অতটা সক্রিয় নেই, আমি যখন শরীরকে নিত্য নতুন মনের ভাবনা এবং চিন্তা এবং বাসনা এবং দুশ্চিন্তা এবং কল্পনা এবং স্মৃতি দিয়ে আমি বারবার যখন নিজেকে ভারাক্রান্ত করছি না, সেই অবস্থায় শরীর একটু মুক্ত হলো, তখন সে নিজের মতন করে নিজেকে আবার সারিয়ে নিতে পারছে। তার কোষ কলা, তার স্নায়বিক যে ব্যবস্থা, তার রক্ত চলাচল, তার হৃদস্পন্দন, সমস্ত কিছুকে সে আবার রিভ্যাম্প করে নিতে পারছে, রিনিউ করতে পারছে, রিচার্জ করতে পারছে। অতএব ঘুম মানে সময় নষ্ট, সেই সময়তে আরও অনেক কিছু করা যেত, এই ধারণাটা একেবারেই ভুল। যে সমস্ত নবীন ছেলেমেয়েরা ভাবছে যে বেশ রাত জেগে অনেক কাজ করা যাবে, কারণ রাত্রির বেলাতে বেশ একটা
কনসেন্ট্রেশন থাকে, বেশি কোলাহল থাকে না, আওয়াজ থাকে না, তারা খেয়াল রেখো ওইটা কিন্তু ঘুমের সময়। সেই কাজটা ভোরবেলা উঠে করার চেষ্টা করো, দেখবে কত পাল্টে যাবে তোমার সেই কাজ করার ধরনটা, তার চরিত্রটা। অনেকেই আমাকে স্বপ্নের কথা বলে যে অতিরিক্ত স্বপ্ন দেখছি, অতিরিক্ত ভয়ের স্বপ্ন, দুশ্চিন্তার স্বপ্ন। তার একটা কারণ ফিজিওলজিক্যাল কারণ হচ্ছে মানুষ অনেক সময় রাত্রিবেলা এমন খাবার খায় যাতে করে তার পেট গরম হয়। আমরা খাদ্য অখাদ্য যে আলোচনা করেছিলাম তাতে আমরা এই কথা বলেছি যে রাত্রিবেলা সবসময় অল্প খেতে হয় এবং বেশি দেরি করতে নেই। রাত্রিবেলা অল্প খাওয়া এবং তারপরে অন্তত 2-3 ঘন্টা পরে শুতে যাওয়া। আরেকটা কথা ইংরেজিতে আছে যে লাঞ্চের পর রেস্ট আ ওয়াইল, আফটার লাঞ্চ রেস্ট আ ওয়াইল, আফটার ডিনার ওয়াক আ মাইল। ডিনারের পর কিছুক্ষণ পর শুতে যাওয়ার একটু আগে যদি একটু হাঁটাচলা করা যায়, বারান্দায় কিংবা ছাদে কিংবা বাগানে কিংবা কাছাকাছি রাস্তায়, মৃদু মন্দ গতিতে, রাতের যে পায়চারি সেটা কিন্তু হনহন করে নয়। সকালবেলার যে মর্নিং ওয়াক, সে হনহন করে মর্নিং ওয়াক, সেটা কিন্তু রাতের বেলায় নয়। একটুখানি যদি কিছুক্ষণ পায়চারি করে নেওয়া যায় নিজস্ব এক ছন্দে, শরীরটাকে উত্তক্ত না করে, শরীরটাকে ঘামিয়ে না দিয়ে, শরীরটাকে ব্যস্ত না করে, ধীরে 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 পায়চারি করতে 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 একটা আস্তে আস্তে একটা ভালো ঘুম এসে যেতে পারে। আর সাধারণত তখন আর এই ভয়ের স্বপ্ন দেখা বা দুশ্চিন্তার স্বপ্ন দেখা, খুব যে স্বপ্নে সারাক্ষণ অনেক কিছু ক্রমাগত হয়ে চলেছে, খুব অ্যাকশন প্যাকড স্বপ্ন দেখা, সেগুলো আর তখন হবে না। আরও একটা জিনিস আজকালকার ক্ষেত্রে বলি যে আমরা ধীরে 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 অনিদ্রার প্রসঙ্গে ঢুকে পড়ছি এবারে। এর আরেকটা বড় কারণ এখনকার ক্ষেত্রে অতিরিক্ত স্ক্রিন টাইম। আমাদের চোখ এবং আমাদের মনোযোগ সারাক্ষণ এক্সপোজড হচ্ছে স্ক্রিনের সামনে। টিভি স্ক্রিন, ল্যাপটপ স্ক্রিন, মোবাইল স্ক্রিন, কানে হেডফোন, সারা শরীরে অনেক যন্ত্রপাতি, কন্টিনিউয়াস এই যে নেগেটিভ আয়ন আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে, আমাদের মস্তিষ্কের মধ্যে যাচ্ছে, এতে করে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যাচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমে। আমাদের মস্তিষ্কের যে নিউরো সিস্টেমটা রয়েছে, যে কোষকলা রয়েছে, সিনাপসিস রয়েছে, বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। এ সম্বন্ধে আমাদের সচেতন থাকতে হবে। হ্যাঁ, প্রযুক্তির এখন আমাদের জীবনে অপরিহার্য হয়ে উঠছে, অবশ্যই। পড়াশোনা থেকে শুরু করে এই অনলাইন সমস্ত অ্যাক্টিভিটিস চলছে, সোশ্যাল মিডিয়া, যাবতীয় এন্টারটেনমেন্ট সব কিছুই আমাদের এই স্ক্রিন টাইমের ওপর ডিপেন্ড করতে হচ্ছে। আমি বলছি না এটাকে বাদ দিতে হবে, আমি বলছি এটা সম্বন্ধে সচেতন থাকতে হবে। কোথাও একটা মাঝে মাঝে দাঁড়ি টানতে হবে, একটা সীমারেখা ঠিক করতে হবে এবং কিছুটা কম্পেনসেট করতে হবে, কিছুটা ক্ষতিপূরণও করতে হবে। এটার জায়গায় যখন আমি এটাতে গ্যাপ নিচ্ছি তখন একটু গাছপালা, আকাশ, জল, মাটি এদের সাথে থাকাটা দরকার। কারণ প্রকৃতি, এই যে বাহ্যিক প্রকৃতি, এটা আজকের প্রযুক্তি নয়, কোটি 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 বছরের এক বিবর্তিত এক প্রাণের বিস্ফোরণ। এই প্রকৃতি ব্যালেন্স করতে পারে। আমাদের মধ্যে যে বিকারটা সৃষ্টি হয়েছে এই অতিরিক্ত এক্সপোজারের জন্য, এই অতিরিক্ত রেডিয়েশনের জন্য, প্রকৃতি তার সেই বিষটা কিছুটা নিজের মধ্যে টেনে নিতে পারে এবং আমাদের মুক্ত করতে পারে। তাই ঘুমের সমস্যা যে অনেকের হয়, এই অতিরিক্ত স্ক্রিন টাইমও তার কিন্তু একটা কারণ। আরেকটা কথা আমাদের গুরু মহারাজ বলতেন যে সবসময় সজাগ থাকা। যখন জেগে আছি, কাজ করছি,
খাচ্ছি, পড়ছি, ঘুরছি, কথা বলছি, আমরা সজাগ আছি কি না? শুধু চারপাশ সম্বন্ধেই নয়, নিজের সম্বন্ধেও। এই সজাগ থাকাটা অভ্যেস করে যেতে হবে, মাইন্ডফুলনেস। এবং সজাগ থাকার বিজ্ঞানটা হচ্ছে সব সময় মনকে বর্তমানে রাখা, বেশি অতীত চিন্তা না করা, ভবিষ্যৎ চিন্তা না করা, সব সময় বর্তমানে যুক্ত হয়ে থাকা। আমার শ্বাস প্রশ্বাস, আমার শরীর, আমার চোখ, আমার কান, যা শুনছি, যা দেখছি, সামনে যা রয়েছে, পূর্ণ সজাগ হয়ে থাকা, এইটাই হচ্ছে যোগীর স্বভাব। যোগীর নিদ্রাও সেই রকম, সজাগ নিদ্রা। আমরাই লক্ষ্য করেছি যে একজন হয়তো সাধারণ মানুষ, জীবনে যোগ থেকে ভোগই বেশি আছে, তিনি ঘুমোচ্ছেন, তাকে ঘুম থেকে তুলতে নাজেহাল অবস্থা। এই ওঠো, শুনছো, যেতে হবে, ওঠো 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 গো। হ্যাঁ, কি কি করে উঠে বসে তাকিয়ে চিনতে বুঝতেই তার বেশ অনেকটা সময় লেগে গেল ওই ঘুম অবস্থা থেকে জাগ্রত অবস্থায় ফিরতে। এতটাই অচেতন হয়ে আছে মনটা। সেই জায়গায় যদি একজন যোগী ঘুমিয়ে থাকেন, তাকে গিয়ে তার গায়ে হাত দিতে হবে না, তার কাছে দাঁড়িয়ে যদি আস্তে আস্তে বলা হয় যে তাহলে আসছি, উনি ওই অবস্থা থেকেই বলবেন হ্যাঁ এসো। বা উঠে বসবেন সঙ্গে সঙ্গে, বলো কিছু করতে হবে, যেন তিনি জেগেই ছিলেন, যেন তিনি অপেক্ষা করেই ছিলেন, অথচ তিনি গভীর নিদ্রায় ছিলেন। এই সজাগ যাপন যত অভ্যেস করবে মানুষ, তত আমাদের ঘুমের কোয়ালিটি আরও ভালো হবে। আরেকটা কথা, আমি এক জিনিস দেখেছি, আমি এই প্রসঙ্গে আবার আমি কিছুটা ফিরে আসবো, তার আগে বলি, আমাদের আশ্রমেই মাঝে মাঝে কিছু কিছু ভক্তরা যখন আসে, তখন দেখি রাত্রির বেলায় ঘরে ক্যাট ক্যাট করে সবকটা আলো জ্বালিয়ে তারা শুতে গেলেন। তারা নাকি অন্ধকারে শুতে পারেন না। কেন? কিসের ভয়? কে কি করবে? অন্ধকার কি এমন মারাত্মক? অন্ধকার তো সুন্দর, অন্ধকারে তো চোখের আরাম হয়। সারাক্ষণ তো আলো ঢুকছে, সারাক্ষণ তো আমাদের চোখ ইমপ্রেশন নিয়ে যাচ্ছে, ছবি নিয়ে যাচ্ছে। আবার যখনই সন্ধে নামছে, সে নিয়নের আলো, কি এলইডি, কি সিএফএল এর আলো চোখের মধ্যে কত রকম বিভ্রাট ঘটাচ্ছে। এছাড়া তো মোবাইল, ল্যাপটপ, স্ক্রিন, টর্চ, এসব তো আছেই। শেষ পর্যন্ত যখন অন্ধকার হয়, তখন চোখ, কান, ইন্দ্রিয়গুলো তো অবশেষে একটু আরাম পায়, একটু বিশ্রাম পায়, এবং সেটাই তো বিশ্রাম বা ঘুমের উপযুক্ত একটা পরিবেশ। অন্ধকারই তো সবচেয়ে শুদ্ধ, সবচেয়ে পবিত্র। অন্ধকারের মধ্যেই তো আমরা জন্মেছি। যখন মাতৃগর্ভে যখন নিষিক্ত হয়েছি, যখন আস্তে 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 বড় হয়েছি, মাতৃগর্ভে ঘুটঘুটটি অন্ধকার, নিশুতি অন্ধকার, তার মধ্যে তো তিল 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 করে প্রাণের স্পন্দন বড় হয়েছে। একেবারেই ভালো নয় আলো জ্বালিয়ে ঘুমানো। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, একা ঘুমানো সবচেয়ে ভালো। গৃহীদের ক্ষেত্রেও আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ বলছেন, দাম্পত্য জীবন যখন আমরা যাপন করছি, সেখানে স্বামী স্ত্রী কিছুক্ষণ পাশাপাশি শুলেন, তাদের সঙ্গ এবং সান্নিধ্য দরকার। তারপর যখন ঘুমের টাইম হলো, তখন যদি আলাদা দুজন শুতে পারে, আলাদা ঘর না হোক, অন্তত আলাদা একটা বিছানা বা আলাদা একটা খাট, তাহলে সবচেয়ে ভালো হয়। কারণ আমাদের শরীরকে ঘিরে থাকে একটা অরা,
একটা ম্যাগনেট, একটা ফিল্ড, একটা এনার্জি ফিল্ড থাকে। সেটা যত আপন হয়ে থাকবে, যত অন্য কোনো ফিল্ডের সাথে তার ধাক্কাধাক্কি বা প্রবেশ প্রস্থান না হবে, তত তার ভালো বিশ্রাম হবে, তত তার মধ্যে একটা নবীকরণ হবে শক্তির। ছোট ছোট ছেলেমেয়েদের ক্ষেত্রেও তাই। আমি অনেক ছোট ছোট ছেলেমেয়েদেরও বলি যে একটু বড় হয়ে যাওয়ার পর তার আর তার মার সাথে কিংবা বাবার সাথে কিংবা ঠাকুমার সাথে আর শোয়ার দরকার নেই, কিছুক্ষণ থাকুক। শুতে যাওয়ার সময় সে তার মা বাবার কাছে বা বড় কারোর কাছে কিছুক্ষণ থাকলো, তারপর যখন ঘুমিয়ে পড়ার টাইম হলো আলাদা হয়ে গেল, তার নিজের একটা জায়গা থাক। খাট হোক, বিছানা হোক, মেঝে হোক, যেখানে হোক তার নিজস্ব একটা জায়গা থাক। এটা তার শরীরের পক্ষে, তার ঘুমের পক্ষে, তার মনের পক্ষে খুব ভালো। এইটাকে আমাদের খেয়াল রাখতে হবে। যাদের ঘুম হয় না, অনিদ্রার সমস্যা আছে, তাদের অনেকেই আমি জানি হয়তো ঘুমের ওষুধ খান। তার নিশ্চয়ই এটাও বুঝতে পারেন যে ঘুমের ওষুধ মানে প্রায় একটা নেশা হয়ে যায়, আস্তে আস্তে ড্রাগ হয়ে যায়, ড্রাগ ডিপেন্ডেন্ট হয়ে যাই আমরা। আস্তে আস্তে ওই ডোজে আর কাজ করে না, ডোজ আরও বাড়াতে হয়। ঘুমের ওষুধ যখন শেষ হয়ে আসছে একটা প্যানিক শুরু হয় যে স্টকে না থাকলে, যদি না থাকে তাহলে আমি কী করে ঘুমোবো, দুদিন পরে যদি ফুরিয়ে যাবে, এরকম প্যানিক আরম্ভ হয়। এগুলো ওষুধগুলোরই কাজ, এগুলো ঘটিয়ে দেওয়ার জন্য আপনার মধ্যে ড্রাগ ডিপেন্ডেন্ট হয়ে যেতে হয় আপনাকে। এটা একেবারেই ভালো নয়, বলাই বাহুল্য। তার জন্য কিছু কিছু পদ্ধতি আমরা এখানে আলোচনা করতে পারি, সেগুলো কারো কারো ক্ষেত্রে কাজেও লাগতে পারে, আপনারা চেষ্টা করে দেখতে পারেন। তার মধ্যে একটা হচ্ছে জল নীতি। এটা একটা যৌগিক প্রক্রিয়া, অনেকেই জানেন। এই জল নীতি করতে জানেন বা এটা যে হয় সেটা জানেন। এবার জল নীতি যদি না জানেন তাহলে কোথাও একটা শিখে নিতে হবে, কোনো একজন যোগের প্রশিক্ষক বা যোগাচার্য, তার কাছ থেকে জল নীতি শিখে নিতে হবে। যদি জল নীতি করেন নিয়মিত তাহলে অবশ্যই ভালো ঘুম হবে। এবং জল নীতির আরও অনেক উপকার। সাইনাস থেকে চিরকালের জন্য মুক্তি, মাইগ্রেন থেকে চিরকালের জন্য মুক্তি। এই অসুখগুলোর কোনো ওষুধ কিন্তু নেই। চোখ ভালো রাখে, আমাদের এই সমস্ত গাল এবং এই জায়গাগুলোর পেশি খুব ভালো রাখে। তো জল নীতি একটা খুব ভালো পদ্ধতি, যৌগিক একটা নীতি। আর একটা টিপস দেওয়া যেতে পারে, এমনিতে দুধ খাওয়া খুব বেশি ভালো নয়, অ্যাসিডিটি তৈরি করে। অ্যাডাল্টদের মধ্যে প্রয়োজনও নেই বেশি দুধ খাওয়া, কিন্তু যাদের ঘুমের সমস্যা আছে তারা রাত্রির বেলাতে শোয়ার কিছুক্ষণ আগে অল্প করে ঠান্ডা দুধ খেতে পারেন। ঠান্ডা দুধ ফ্রিজ থেকে বার করেও খেতে পারেন। ঠান্ডা দুধ খেলে তাহলে শরীর ঠান্ডা হয় এবং ভালো ঘুম হতে পারে। গভীর শ্বাস নেওয়া অভ্যেস করুন, রিল্যাক্স করে গভীর শ্বাস নেওয়া। যোগের ভাষায় বলা হয় অ্যাবডোমিনাল ব্রিদিং। সেটা কীরকম? দেখবেন কেউ ঘুমিয়ে আছে, তার শ্বাস পড়ছে, দেখবেন তার তলপেট পর্যন্ত উঠছে আর নামছে, উঠছে আর নামছে, অর্থাৎ অ্যাবডোমিন। এই রকম শ্বাস যাদের বয় তাদের ঘুম খুব ভালো হয়। যার মন শান্ত তার শ্বাস এরকম দীর্ঘ হয়। যার মন অশান্ত হয়ে আছে, যদি অভ্যেস করে এই দীর্ঘ শ্বাস নেওয়া, তাহলে মন কিন্তু শান্ত হতে আরম্ভ করবে। অ্যাবডোমিনাল ব্রিদিং অভ্যেস করবেন। রিল্যাক্সেশন অভ্যেস করবেন। সবাই বলে রিল্যাক্স করো, রিল্যাক্স করো, কিন্তু রিল্যাক্সেশন অভ্যেস করা যায়। যে কোনো অবস্থায় যখন যেমন আছেন নিজের দিকে তাকিয়ে দেখুন, আমার শরীরটা রিল্যাক্সড আছে কি? মনের কথা পরে হবে। এই যে কথা হচ্ছে, এই মুহূর্তে আপনি শুনছেন, শুয়ে বসে দাঁড়িয়ে যেভাবে হোক, আর 5 জন মানুষের সাথে কিংবা একা একা শুনছেন, আপনার শরীরটা কি পশ্চারে আছে, কি অবস্থায় আছে?
শরীরটা কি পুরো রিল্যাক্সড? আপনি কি বসে আছেন? আপনার দুটো হিপের ওপর কি সমান ভর? আপনার হাত পা কাঁধ পা সমস্ত কিছু, পেট বুক কোমর পিঠ সব রিল্যাক্সড আছে, স্থির আছে? যত থাকবে তত কিন্তু আপনি গ্রহণ করতে পারবেন, ধারণ করতে পারবেন এই যে কথাগুলো চলছে সেইগুলো। এই রকমভাবে খেতে বসছেন, খেতে বসার আগে, খাওয়া শুরু করার আগে একটুখানি বসে বসাটাকে দেখুন, ভালো করে বসেছি, পুরোটা বসেছি? বাসে বসেছেন, ট্রেনে বসেছেন, কোথাও দাঁড়িয়ে আছেন, কোথাও আধশোয়া হয়ে আছেন, সম্পূর্ণ হয়েছে? রিল্যাক্সড পুরো শরীরটা? কোথাও কোনো টেনশন নেই তো? কোথাও কোনো চাপ নেই তো? এই উঠবো, এইখানে যাব, এরকম কিছু নেই তো? অভ্যেস করুন রিল্যাক্সেশন। তাহলে রাত্রিবেলা শোবার সময় এইটা অটোমেটিক্যালি চলে আসতে আরম্ভ করবে। শুয়েছি, পুরো শুয়েছি, মাথা থেকে একদম গোড়ালি পর্যন্ত পুরো একদম অনুভব করতে পারছি বিছানাটাকে ছুঁয়ে আছে। অনুভব করুন পায়ের বুড়ো আঙুল থেকে শুরু করে ধীরে 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 যেন আপনার মন হাত বুলোতে 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 শরীরের উপর দিকে নিয়ে আসছে এবং শরীরটা আস্তে আস্তে ভারী হয়ে যাচ্ছে এবং আপনি ঘুমের মধ্যে তলিয়ে যাচ্ছেন। অনুভব করুন। এটাকে বলে যোগনিদ্রা। অনেক রকমের যোগনিদ্রা হয়, তার মধ্যে এটা এক ধরনের যোগনিদ্রা। আরও দু একটা ছোট্ট ছোট্ট দু একটা জিনিস আপনারা শিখে নিতে পারেন। পায়ের তলা যে অংশটা একটু হলো হয়ে থাকে, একটু গর্ত হয়ে থাকে, যেটা মাটিতে ঠিক পড়ে না পুরোপুরি, সেই জায়গাটাতে এই দুটো আঙুল দিয়ে তর্জনী এবং মধ্যমা দিয়ে তেল দিয়ে একটুখানি মালিশ করুন ঠিক শুয়ে পড়ার আগে, ভালো ঘুম হবে। আরেকটা জায়গা, পায়ের যে আঙুল, পায়ের কড়ি আঙুলের পাশের আঙুলটা, দুটো সাইডে এবং ওপরের দিকটা একটু মাসাজ করুন, তেল দিয়ে নয়, এমনি একটু মাসাজ করুন ধীরে 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 ধীরে। আস্তে আস্তে দেখবেন চোখ ঘুমে জড়িয়ে আসছে। সর্বোপরি এগুলো সব টেকনিক্স, এগুলো সব ফিজিক্যাল কয়েকটা ব্যাপার। সর্বোপরি নিজেকে মনে করুন আমি যেন একটা শিশু এই জগতে, এই জীবনে। আমি মোটেও অপরিহার্য নই, আমি মোটেও হাজার রকমের সমস্যা সমাধান করতে আসিনি। সারাদিন যা কাজ করার করেছি, এবার শোয়ার সময় হয়েছে, যেন মায়ের কোলে চলে এলাম, শিশুর মতন ঘুমিয়ে পড়ি। ঠিক যেমন শিশু মায়ের কোলে ঘুমিয়ে পড়ে। কোনো শিশু কোনো বালককে শুনেছেন অনিদ্রা নিয়ে অভিযোগ করছে? তাহলে আমাদের মধ্যে কেন অভিযোগ আসে? রাজ্যের দুশ্চিন্তা, রাজ্যের ভার মাথার মধ্যে নিয়েছি। তাই নিজের হাতে না ব্যাপারটা, সমর্পিত হয়ে যান, শিশুর মতন মনে করুন নিজেকে। দেখবেন আস্তে আস্তে আপনি ঘুমিয়ে পড়ছেন। আর যাই হোক না কেন, দুঃখ পেয়ে থাকুন, সমস্যা তৈরি হোক, দুর্বিপাক হোক, দুর্যোগ হোক, শেষ পর্যন্ত গিয়ে ভগবানকে থ্যাংক ইউ বলুন। যা দিচ্ছ, যা আপনি পরীক্ষা নিচ্ছ, সব কিছু নিয়ে প্রস্তুত, ধন্যবাদ, এখনও তো বেঁচে আছি। আর এই মুহূর্তে ঘুমানোর টাইম, ঘুমানোর জন্য বেঁচে আছি। আবার কালকে ভালো করে ঘুমিয়ে নতুন একটা মন নিয়ে, নতুন একটা সুস্থতা নিয়ে, টাটকা ভাব নিয়ে উঠে তখন জুঝবার চেষ্টা করা যাবে। এই একটা ভাব, নিজেকে প্রস্তুত করা। শুধুমাত্র শুয়ে পড়লেই হবে না, নিজেকে প্রস্তুত করা। ঘুম এসো, ঘুম এসো করে লাফালাফি করা, ঘুম নিয়ে দুশ্চিন্তা করা, এটা মানেও কিন্তু ঘুমকে তাড়িয়ে দেওয়া। ঘুম আসছে না কেন, এত রাত হয়ে গেল, ঘুমোতে পারছি না কেন, অত অভিযোগ করার দরকার নেই। যদি একদম ঘুম না আসে, তাহলে একটা বই পড়ুন, একটা গান শুনুন, অভিযোগ করবেন না। যখন দেখবেন আর ঘুম নিয়ে আপনি ভাবছেন না, দুশ্চিন্তা করছেন না, এসে যাচ্ছে। শেষ কথাটা বলি, কারণ আমি সজাগ এবং সচেতন যে জাগরণ এবং সচেতন যে নিদ্রা, তাই নিয়ে কিছুটা স্পর্শ করে গেছিলাম, যে ঘুমের মধ্যে দুটো অবস্থা আছে, স্বপ্নাবস্থা এবং সুষুপ্তি। আসল বিশ্রাম, পূর্ণ বিশ্রাম কিন্তু সুষুপ্তিতেই হয়। সুষুপ্তি মানে হচ্ছে স্বপ্নহীন যে অবস্থা।
আমি যখন শুয়ে আছি এবং স্বপ্ন দেখছি, আমার শরীরটা বিশ্রাম পাচ্ছে, শরীরের ক্লান্ত পেশিগুলো একটুখানি রিল্যাক্স করতে পারছে, কিন্তু আমার মন বিশ্রাম পাচ্ছে না। মন একের পর এক স্বপ্নের মধ্যে প্রচুর পরিশ্রম করছে এবং খাটছে, এবং তাই জন্যে বেশি স্বপ্ন দেখলে পরদিন সকালে যেন মনে হয় যে আমি এখনও ক্লান্ত হয়ে আছি, যেন পর্যাপ্ত বিশ্রাম হয়নি। স্বপ্ন দেখতে দেখতে একটা সময় একটা অবস্থায় চলে যায় চেতনা, যখন আর মানুষ স্বপ্ন দেখে না, তখন এক গভীর নিদ্রা, সেটাকে বলে সুষুপ্তি। আর তখন মন আর থাকেই না। এই গভীর নিদ্রা, গভীর সুষুপ্তি, কয়েক সেকেন্ডের মধ্যে পুরো শরীর, পুরো আমাদের নার্ভাস সিস্টেম, পুরো শক্তির যে ব্যবস্থাটা রিচার্জ হয়ে যায় এই সুষুপ্তির সময়। জাগ্রত অবস্থাটার মানে কি? যে তখনও কে আছে তাহলে? যদি যখন মন নেই, যখন বুদ্ধি কাজ করছে না, বিচার নেই, কিচ্ছু নেই, তাহলে তখন কে আছে? শুধু কি একটা শরীর আছে? সেই শরীরে তো কোনো হুঁশ নেই, সেই শরীর নিয়ে তো কোনো হুঁশ নেই, সেই অর্থে তো শরীর বুদ্ধি নেই, অথচ কে আছে? আমাদের যোগীরা বলছেন সেটাই হচ্ছে জীবনের একটা সত্য, যে আমি যদি ভেবে থাকি বা আপনি যদি ভেবে থাকেন যে আমাকে কালকে ভোর 4টের সময় উঠতেই হবে, আমাকে ট্রেন ধরতে হবে, আপনি অ্যালার্ম না দিয়ে নিজেকে যদি বলেন যে 4টের সময় আমাকে উঠতে হবে, তাহলে ঠিক 4টে বাজবে বা 4টে বাজতে 5 আপনি দেখবেন তড়াক করে আপনার ঘুম ভেঙে গেল, চোখ খুলে গেল, ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন 4টে বাজছে। তাহলে কে জেগে আছে? সদা কে জাগ্রত? এক সত্তা, যার নিদ্রার প্রয়োজন হয় না, যার ক্লান্তি নেই, তিনি সদা জাগ্রত, সাক্ষী। সেটাই হচ্ছে প্রকৃত আপনার আসল পরিচয়। তাই জন্যে যোগের ভাষায় বলা হয় যে সমাধি কি? সমাধি মানে হচ্ছে এই সুষুপ্তি অবস্থার দ্রষ্টা হতে পারা, সুষুপ্তি অবস্থাকেও যিনি জানছেন, সেই হচ্ছে প্রকৃত নিদ্রা, এবং সেটাই হচ্ছে সমাধি। সুতরাং যোগীদের ভাষায় বা সাধনার জন্য, বা যারা সাধনার পথে থাকতে চায়, তাদের ক্ষেত্রে এই ঘুম নিয়ে বা নিদ্রা নিয়ে এই কথাগুলো বললাম, যাতে করে আমাদের খাওয়া, ওঠা, বসা, জীবন, পূজা, ধ্যান, জপ সব কিছুকেই আমরা কিভাবে ঈশ্বরের দিকে নিয়ে যেতে পারি, সেটা নিয়ে যদি আমরা প্রতিনিয়ত আলোচনা করি। আজকের আলোচনাটা আমি এই জন্যই এখানে শেষ করলাম যে আমাদের ঘুম, আমাদের নিদ্রা, তাকেও কি করে আমরা আস্তে আস্তে সেই ঈশ্বর সচেতনতার দিকে, সেই সত্তার দিকে নিয়ে যেতে পারি, তার একটা পথ, হদিশ খোঁজার চেষ্টা করলাম। আজকের মতন আমাদের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আবার আগামী পর্বে আমাদের দেখা হবে। নমস্কার।